কালু জমিতে কাজ করছে, এদিকে আমার জমিটাতেও তো সবজি চাষ করতে হবে, কিন্তু আমি তো কোনো চাষিকেই খুঁজে পাচ্ছি না। এই বোকা কালুটাকে যদি ভুলিয়ে ভালিয়ে আমার জমিটা চাষ করে নিতে পারি তবে তো ভালো হতো। যাই দেখি কালুকে রাজি করাতে পারি কিনা। কালু, তুই জমিতে কাজ করছিস, আর আমি ভেবেছিলাম তোকে দিয়ে আমার জমিটা চাষ করে নিব। থাক, তুই যখন তোর জমিতে কাজ করছিস তখন তোকে আর বিরক্ত করব না। আমি বরং অন্য কাউকে খুঁজে নিচ্ছি, টাকা দিয়ে কাজ করিয়ে নিব। লোকের কি আর অভাব হবে? আরে ইগল দাদা, তুমি এসব কি বলছো? আমি আমার জমিতে কাজ করছি তো কি হয়েছে? আমি না হয় আমার জমির কাজ পরে করব, তুমি চিন্তা করো না। আমি তোমার জমিতে কাজ করব, অন্য কাউকে কাজে নেওয়ার দরকার নেই। না না কালু, তুই তোর জমিতেই কাজ কর। ইগল দাদার জমিতে কাজ করলে হাতে কটা টাকা পাওয়া যাবে, আর আমার জমিতে কাজ করলে তো কেউ আমাকে টাকা দিবে না। তার চেয়ে ভালো আমি ইগল দাদার জমিতেই কাজ করি। ইগল দাদা, আমি বললাম তো আমি তোমার জমিতে কাজ করব, তুমি শুধু শুধু কষ্ট করে অন্য কাউকে খুঁজতে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, তবে তুই এক্ষুনি আমার জমিতে গিয়ে সবজির বীজগুলো রোপণ করে আয়। এরপর কালু কাক আর কিছু না বলে ঈগলের জমিতে কাজ করতে চলে যায়। আর কাজ করতে করতে বিকেল হয়ে আসে, আর কালু কাক কাজ শেষ করে ঈগলের কাছে যায়। ইগল দাদা, আমি তোমার জমিতে সবজির বীজ রোপণ করে দিয়েছি, এখন আমার পারিশ্রমিকটা তুমি আমাকে দিয়ে দাও, আমাকে বাড়িতে ফিরতে হবে। ঠিক আছে, এই নে তোর পারিশ্রমিক। এ কি ইগল দাদা, এখানে তো মাত্র 100 টাকা। আমি সারাদিন তোমার জমিতে কাজ করলাম আর তুমি আমাকে 100 টাকা দিচ্ছ? যা দিয়েছি তাই অনেক, এবার চুপচাপ বাড়িতে চলে যা তো দেখি। এরপর কালু কাক 100 টাকা নিয়ে চুপচাপ বাড়িতে চলে আসে, আর কাকুলিকে সব কথা খুলে বলে। সব শুনে কাকুলি বলতে থাকে, তুমি এসব কি বলছো কালু? তুমি আমাদের জমিতে সবজি চাষ না করে ইগল দাদার জমিতে গিয়ে সবজি চাষ করে দিয়েছো, আর তার বিনিময়ে ইগল দাদা তোমাকে মাত্র 100 টাকা দিয়েছে, সেটা আবার তুমি বড় মুখ করে বলছো? সত্যি তোমার মতো বোকা পাখি আমি আর দুটো দেখিনি। সবাই সবার জমিতে সবজি চাষ করা শেষ করে ফেলেছে, আর তুমি অন্যের জমিতে গিয়ে চামচাগিরি করছো। কাকুলি, তুমি রাগ করো না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন বোকামি করব না। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কালু কাক তার আঙিনায় একটা কাঠের বাড়ি বানাচ্ছিল, তখন সেখানে তোতা আসে। কালু দাদা, তুমি কি করছো? তোতা, আমাদের ঘরটা তো পুরনো হয়ে গেছে, তাই আমি এই নতুন ঘরটা দিচ্ছি। তোমার তো তবুও পুরনো একটা ঘর আছে, কিন্তু আমার তো তাও নেই। এই ঠান্ডায় বউ বাচ্চা নিয়ে কিভাবে যে দিন কাটাবো বুঝতেই পারছি না। আহারে, তোর এত কষ্ট, তুই কাঁদিস না, এই ঘরটা তুই নিয়ে যা, এই ঠান্ডায় তোকে আর কষ্ট করতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ দাদা, আমাকে সাহায্য করার জন্য। তোতা কালু কাকের কাছ থেকে কাঠের বাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, আর খুশি মনে তোতা বলতে থাকে, হা, 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 হা। কালু দাদাকে বোকা বানিয়ে কাঠে নতুন বাড়িটা নিতে পেরে কি যে আনন্দ হচ্ছে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। সত্যি কালু দাদা অনেক বোকা। যাই হোক, আমি তো একটা নতুন বাড়ি পেয়েছি, এখন আমাকে টাকা নষ্ট করে আর বাড়ি বানাতে হবে না। কালু, তুমি যে নতুন বাড়িটা বানালে সেটা কি করলে? দেখছি না কেন। কাকলি, আমি বাড়িটা তোতাকে দিয়ে দিয়েছি, ওর কোনো ঘর নেই তাই ওকেই দিয়ে দিলাম। তোমাকে কে বলেছে তোতার ঘর নেই? তোতা তো সবই আছে, আর তুমি কি নিজের কথা কখনো ভাববে না নাকি? সব সময় এমন বোকামি করেই যাবে? কাকুলি, আমি কি করে বুঝবো যে তোতা মিথ্যে কথা বলেছে? আমি তো তোতার কান্না দেখে কষ্ট পেয়েছিলাম, তাই তো আমি তোতাকে বাড়িটা দিয়ে দিয়েছি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর কালু কাক প্রতিদিনই কোনো না কোনো বোকামি করতেই থাকে। একদিন কালু কাক বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন কালু দেখতে পায় টুনি তার মেয়ে টুকিকে নিয়ে কান্না করছে।
কি হয়েছে টুনি, তুই এভাবে কাঁদছিস কেন? কালু দাদা, তোমাকে আর দুঃখের কথা কি বলবো। আমার মেয়েটা যে ঠান্ডায় কাঁপছে, কিন্তু আমি মেয়েটাকে একটা শীতের পোশাকও কিনে দিতে পারছি না। আমার মেয়েটা বুঝি এবার ঠান্ডায় অসুস্থ হয়ে পড়বে। আহারে টুনি, তুই কাঁদিস না, আমি আমার গায়ে চাদরটা টুকিকে দিয়ে দিচ্ছি, তাহলে টুকির আর ঠান্ডা লাগবে না। কি বলছো কালু দাদা, তুমি তোমার চাদরটা টুকিকে দিয়ে দিবে? তাহলে তো তোমার ঠান্ডা লাগবে। হ্যাঁ, আমি টুকিকে চাদরটা দিয়ে দিব। টুকি তো আমার মেয়ের মতো, ওকে আমি চাদরটা দিতেই পারি, আমার কোনো ঠান্ডা লাগবে না। এরপর কালু কাক টুকির গায়ে চাদরটা দিয়ে দেয়, আর টুনি কালু কাককে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর কালু কাক ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসে। এ কি কালু, তুমি এভাবে কাঁপছো কেন? আর তোমার গায়ের চাদরটা দেখছি না কেন? তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তুমি আবার কোনো বোকামি করে এসেছো নাকি? হ্যাঁ না কাকুলি, আমি আজ কোনো বোকামি করে আসিনি, বরং আজ আমি একটা ভালো কাজ করে এসেছি। টুনির মেয়ে ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, তাই আমার চাদরটা টুকিকে দিয়ে এসেছি। কি, তুমি নিজে ঠান্ডায় কষ্ট পাচ্ছ আর টুকিকে তুমি চাদরটা দিয়ে এসেছো, আর এখন বলছো তুমি ভালো কাজ করেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এভাবেই সেই দিন কেটে যায়। আর হঠাৎ করে কালু কাকের পুরনো ঘরটা ভেঙে যায়। হায় হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের। আমাদের ঘরটা যে ভেঙে গেছে, এখন এই ঠান্ডায় আমরা কোথায় থাকবো? কাকুলি, তুমি কেঁদো না, আমি দেখছি কি করা যায়। এরপর কালু কাক তোতার কাছে সাহায্য চাইতে যায়। তোতা কালু কাককে ফিরিয়ে দেয়। তাই কালু কাক টুনির কাছে যায়, আর টুনিও কালু কাককে ফিরিয়ে দেয়। কেউ আমাকে কোনো সাহায্যই করলো না, এখন আমি কি করব? কাকুলি যে আমার পথে বসে আছে, কাকুলিকে গিয়ে এখন আমি কি জবাব দিব? কি জবাব দিব? এসব ভেবে কালু কাক অনেক কাঁদতে থাকে। তখন সেখানে একটা পরী চলে আসে। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো তো। কে কে তুমি? আর তুমি আমার দুঃখের কথা শুনেই বা কি করবে? আমি হলাম পরী। তোমাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার। এরপর কালু কাক পরীকে সব কথা খুলে বলে, আর সব শুনে পরী বলতে থাকে, তোমার তো দেখছি অনেক কষ্ট। তুমি বোকা বলেই তো এত কষ্ট পাচ্ছ। তুমি আর এমন বোকা থেকো না, তাহলে কেউ তোমাকে পাত্তা দিবে না। তবে তুমি কষ্ট পেও না, আমি তোমাকে সাহায্য করব। তোমাকে এই ঠান্ডায় আর কষ্ট পেতে হবে না। আমি জাদু শক্তি দিয়ে তোমাকে একটা ঘর বানিয়ে দিচ্ছি। তুমি এখন থেকে এই ঘরেই থাকবে, আর এই ঘরে তুমি তোমার প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। তোমার আর কোনো অভাবই থাকবে না। এই ঘরেই এখন থেকে তুমি থাকবে। এবার আমি আসি। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না পরি। এরপর পরী সেখান থেকে চলে যায়। আর কালু কাক পরীর দেয়া ঘরটা নিয়ে বাড়িতে চলে আসে, আর কাকুলিকে সব কথা খুলে বলে। খালো, আমাদের বনে কোনো পাখি তোমাকে সাহায্য করেনি, আর একজন পরী তোমাকে সাহায্য করলো। হ্যাঁ কাকুলি, আমাকে পরী সাহায্য করেছে। তুমি ঠিকই বলেছিলে, আমি সত্যি একটা বোকা পাখি। তাই নিজের কষ্টের কথা না ভেবে আমি অন্যের কষ্টের কথা ভাবি। কিন্তু এখন আমার শিক্ষা হয়ে গেছে, তাই আমি আর কখনো কোনো বোকামি করব না। এখন থেকে আমি চালাক পাখি হয়ে যাব। এরপর থেকে কালু কাক চালাক পাখি হয়ে যায়, আর কালু কাকের সব অভাব দূর হয়ে যায়। না না, আমার স্বামীকে তোমরা মেরো না, ওর কোনো দোষ নেই, সব দোষ তো আমার। একই কাকুলি, এ তুমি কি করছো? মাংসগুলোতে জল ছেটাচ্ছ কেন? মাংসগুলোতে জল ছেটালে তো ওজন দ্বিগুণ বেড়ে যাবে। মাংসগুলোতে আর জল ছিটিও না কাকুলি। চুপ করো যোগু, এত জোরে জোরে চেঁচিয়ে বাজারের মাঝে এসব বলছো কেন? হ্যাঁ, দেখছো না আমি চুপি চুপি করে জল দিচ্ছি মাংসে।
আর বোকা যজ্ঞ, তুমি কসাই হয়েছো কিসের জন্য বলো তো? তুমি কি জানো না মাংসের ওজন বাড়লেই তো আমাদের লাভ। চুপি চুপি তুমি খরিদ্দের ডাকো, এদিকে আমি চুপি চুপি বাকি মাংসগুলোতে জল ছেটানো শেষ করি। না না কাকুলি, এ কাজ তুমি করো না। এভাবে খরিদ্দের ঠকিয়ে আমি ব্যবসা করতে পারবো না। বনের সব পাখিরা আমাকে বিশ্বাস করে, তাই আমার কাছে তারা বেশি বেশি করে মাংস কেনে। সেই বিশ্বাস আমি কিছুতেই নষ্ট করব না। সরো সরো, বন্ধ করো বলছি মাংসের মধ্যে জল ছেটানো। একদম আমাকে নিষেধ করতে আসবে না যজ্ঞ। এত সৎ থেকে কি হবে শুনি? কান খুলে শুনে রাখো যজ্ঞ, এত গরিবী হালে আমি আর থাকতে চাই না। আর তাড়াতাড়ি বড়লোক হতে হলে একটু অসৎ হতেই হয়। যজ্ঞ, তুমি কি চাও না আমরা দুটো টাকা বেশি উপার্জন করি? বেশি কথা না বলে চুপচাপ দোকান সামলাও, আমার কাজ আমাকে করতে দাও। কাকুলির এমন কথা শুনে যজ্ঞ কাকার কিছুই বলে না। এরপর কাকুলি সবগুলো মাংসের মধ্যে জল ছিটিয়ে ওজন বৃদ্ধি করে দেয়। মাংস নিয়ে যাও, মাংস, ফ্রেশ মাংস আছে গো, নিয়ে যাও নিয়ে যাও। ওরে বাবারে, আজ সারাদিন বাজার করতে করতে বাজারের ব্যাগের ভারে যে আমি আর চলতেই পারছি না। ও যজ্ঞ দাদা, আজ তোমার দোকানে ফ্রেশ মাংস আছে তো? বউ আমাকে আজ 2 কেজি মাংস নিয়ে যেতে বলেছে বাড়িতে। না মানে আসলে কবুতর, আজ আমার দোকানের মাংসের মধ্যে জল। চুপ করো যজ্ঞ, কি জল জল করছো? শোনো কবুতর দাদা, তুমি তো জানোই আমাদের দোকানের সব মাংস প্রতিদিন ফ্রেশই থাকে, কোনো ভেজাল নেই। দাও দাও, তোমার বাজারের ব্যাগটা এগিয়ে দাও তো, 2 কেজি মাংস আমি দিয়ে দিচ্ছি। কাকুলি যজ্ঞ কাককে আর কথা বলার কোনো সুযোগ না দিয়েই কবুতরের ব্যাগে মাংস ঢুকিয়ে দেয়। এভাবে মাংস বিক্রি করে যজ্ঞ কাকার কাকুলি অনেকগুলো টাকা পায়। দেখেছো দেখেছো যজ্ঞ, দেখে নাও আমার বুদ্ধিটা কেমন কাজে দিয়েছে। এমন বুদ্ধি করেছি যে মাংসের ওজন বেড়েছে কিন্তু মাংস বাড়েনি, আর এদিকে বেশি লাভও হচ্ছে। শোনো যজ্ঞ, এবার তুমি আমার কথা শোনো, আর তুমি এখন থেকে আমার কথা মতোই মাংসের দোকান চালাবে, বুঝতে পেরেছো? কখনোই না কাকুলি, কখনোই না। আমি তোমার এসব বাজে খারাপ বুদ্ধি কখনোই শুনবো না। তুমি তো জানোই অসৎ কাজ করার ফল একদম ভালো হয় না। যদি কোনোদিন বনের পাখিরা বুঝতে পারে আমরা দুজনে মিলে তাদের ভেজালযুক্ত মাংস দিয়ে ঠকাচ্ছি, ভেবে দেখেছো কি হাল করবে সবাই আমাদের? আমি হলাম কসাইয়ের বউ, আমাকে ধরা অত সোজা নয়। আমার 14 গোষ্ঠী কসাই, আর এই মাংস বিক্রি করে কিভাবে বাড়ি ঘর টাকা পয়সা করতে হয় তা আমার থেকে ভালো কেউ জানে না, আর সেটা আমি খুব ভালো করে জানি। বেচা কেনা সব শেষ, চলো তো চলো, এবার বাড়ি চলো। কিভাবে আবার মাংসের মধ্যে ভেজাল দিব সেটা নতুন বুদ্ধি বের করতে হবে আমাকে। কাকুলি একথা বলার পর যজ্ঞ কাক দোকানের সবকিছু গুছিয়ে নিয়ে বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা যজ্ঞ কাক মাংস বিক্রির উদ্দেশ্যে তার বাড়িতে আবারও একটা ছাগল জবাই করে। ঠিক সে সময় সেখানে কাকুলি কাক পচা মাংসের গামলা নিয়ে যজ্ঞ কাকের কাছে আসে। ছি ছি, কি দুর্গন্ধ কাকুলি, কি নিয়ে এসেছো এই গামলায় করে? ও বাবা, এই গন্ধের কারণে এবার বুঝি আমি বমি করব। আরে যজ্ঞ, এই গামলায় করে তো 2 দিন আগের বেঁচে যাওয়া মাংসগুলো এনেছি, যদিও বা পচে গেছে, তাতে কি হয়েছে বলো তো? এই মাংসগুলো তুমি ভালো মাংসের সাথে মিশিয়ে দাও তো, পচা মাংসগুলো ফেলে দিয়ে কি লাভ বলো তো? তুমি কি পাগল হয়ে গেছো কাকুলি? কাল তুমি মাংসের মধ্যে জল মেশালে, আজ আবার এই টাটকা মাংসের মধ্যে পচা মাংস মেশাতে চাও? এসব করা কি আমাদের ঠিক হচ্ছে কাকুলি? খবরদার কাকুলি, এই পচা দুর্গন্ধময় মাংস কিছুতেই ভালো মাংসের মধ্যে মেশাবে না। আহা যজ্ঞ সোনা, তুমি রাগ করছো কেন? পচা মাংসগুলো তো আমি ভালোর জন্যই মেশাচ্ছি। এই পচা মাংসগুলোর জন্য আজকের মাংসগুলোর পরিমাণ বেশি হয়ে যাবে। দেখেছো না আজ ছাগল কেটে কতটুকু মাংস হয়েছে? এইটুকু মাংস বিক্রি করে কি এমন লাভ হবে বলো তো? তুমি আমাকে আর যাই বলো না কেন, আমি তোমাকে এই অন্যায় কাজ কিছুতেই করতে দিব না। আমি বুঝতে পেরেছি তোমার মনে অনেক লোভ জন্মে গেছে। আমি এতদিন সৎভাবে উপার্জন করেছি, মৃত্যুর আগ পর্যন্ত সৎ থাকবো। তোমার এমন কুবুদ্ধি আমি কিছুতেই শুনবো না। একথা বলে যজ্ঞ কাক মাংসের ঝুড়ি নিয়ে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়।
আর কাকুলিও সে সময় তার গামলার পচা মাংসগুলো ভালো মাংসের সাথে ঢুকিয়ে দেয়। আরে আরে কাকুলি, এটা তুমি কি করলে? আমি এতবার করে তোমাকে বারণ করলাম, তুমি তাও শুনলে না। এই পচা মাংসগুলো তুমি কেন ভালো মাংসের মধ্যে দিলে? তুমি বললেই হলো। এই পচা মাংসগুলো ফেলে দিলে আমাদের কত টাকা ক্ষতি হতো জানো তুমি? চলো তো চলো, বেশি কথা না বলে দোকানে চলো। এদিকে যে বেলা গড়িয়ে যাচ্ছে, সেদিকে কি তোমার খেয়াল আছে? তুমি তো পড়ে আছো ওই পচা মাংস নিয়ে। চলো চলো, মাংসগুলো নিয়ে আমরা দোকানে যাই। যজ্ঞ দাদা, আজ তোমার মাংসগুলো থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে কেন? একই যজ্ঞ দাদা, তোমার মাংসগুলো তো একদম নরম হয়ে গেছে আর দেখতেও কেমন খারাপ দেখাচ্ছে। মাংসগুলো দেখে মনে হচ্ছে তো কোনো ভেজাল আছে এখানে। কবুতর দাদা, তুমি কি তোমার চোখের মাথা খেয়েছো নাকি বাপু? পচা মাংস কোথায় পেলে তুমি? আর দুর্গন্ধের কথা বলছো? ওই পচা দুর্গন্ধ তো বাজারের পাশের পচা পুকুর থেকেই আসছে। অত কথা না বলে মাংস নিলে নাও, না নিলে চলে যাও তো। দেখো কাকুলি দিদি, তুমি আমাকে যাই বলো না কেন, মাংস চিনতে কিন্তু আমি ভুল করিনি। এগুলো অবশ্যই পচা মাংস। তুমি আগেরবারও আমাকে খারাপ মাংস দিয়েছিলে, আর মাংসগুলো রান্না করতে গিয়ে শুধু পানি বেরিয়েছে। দিন দিন কি মাংসের মধ্যে তোমরা ভেজাল দেওয়া শুরু করলে নাকি? কবুতরের এমন চেঁচামেচি শুনে বাজারের অনেক পাখি যজ্ঞ কাকের মাংসের দোকানের সামনে এসে জড়ো হয়ে যায়। আর কবুতরের মুখে সব কথা শুনে বনের সবাই যজ্ঞ কাকের দোকানের মাংসগুলো নেড়েচেড়ে দেখতে থাকে। একই যজ্ঞ দাদা, কবুতরের সব অভিযোগ তো সত্যি। এসব মাংসের নামে কি খাওয়াচ্ছ আমাদের শুনি? তার মানে এতদিন ধরে আমাদের ভেজাল মাংস খাওয়াচ্ছ তোমরা? না না, তোমরা সবাই বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো। আমি আগে তোমাদের কখনোই ভেজাল মাংস খাওয়াইনি। দেখেছো কাকুলি, বলেছিলাম আমি তোমাকে মাংসে ভেজাল দিও না, সবাই বুঝতে পারবে। শুনলে না তো আমার কথা? শোনো সবাই, আজ ভুল হয়ে গেছে গো, আর কোনো দিনও আমার মাংসের মধ্যে ভেজাল দিব না। কেউ জেনে শুনে ভুল করলে তার কোনো ক্ষমা নেই। এই সবাই এই প্রতারক কসাইকে মারো, মারো তোমরা, আর বন থেকে তাড়িয়ে দাও। কোনো ঠকবাজ পাখি এই বনে কিছুতেই থাকতে পারে না। না না, আমার স্বামীকে তোমরা মেরো না, ওর কোনো দোষ নেই। সব দোষ তো আমার। আমি বলেছিলাম মাংসের মধ্যে ভেজাল দেওয়াতে। যজ্ঞ মাংসে ভেজাল দিতে চাইনি গো, আমি জোর করে ভেজাল দিয়েছি। আমার স্বামীকে তোমরা কিচ্ছু করো না, ও নির্দোষ। যজ্ঞ যেহেতু মাংসে ভেজাল দেয়নি, তাহলে ওকে আমরা ছেড়ে দিব, কিন্তু তোমাকে আমরা ছাড়বো না। এক্ষুনি তোমাকে আমরা বন থেকে বের করে দিব। না না, এবারের মতো তোমরা ওকে ক্ষমা করে দাও। কাকুলি নিজের দোষ স্বীকার করেছে, মানুষের নিজের দোষ বুঝতে পেরেছে। তোমরা সবাই আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি এমন ভুল আর কখনো করব না। আমি আমার ভুলের চরম শিক্ষা পেয়ে গেছি। কাকুলির এমন আকুতি মিনতি শুনে বনবাসীরা কাকুলিকে ক্ষমা করে দেয়। তারপর কাকুলি আর কখনোই লোভ করে না। যজ্ঞ কাকের কথা অনুযায়ী মাংসের দোকানের মধ্যে কাজ করতে থাকে। দিন শেষে যা আয় হয় তা দিয়ে তারা দুজন সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আমার মা নেই, আমি মায়ের কষ্ট খুব ভালো করেই জানি। আমি তোমার মাকে বাঁচিয়ে আনবো, কিন্তু পরে আমি তো জলের নিচে থাকতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব ক্ষমতা দান করব। পলাশপুর বনে টোনা তার দ্বিতীয় স্ত্রী মুন্নিকে নিয়ে বাস করত। টোনার প্রথম স্ত্রী টুনি সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে। টোনার প্রথম স্ত্রীর মেয়ে টুকি ওদের সাথেই বাস করত। মুন্নিরও একটা মেয়ে ছিল, ওর নাম ছিল টুনটুন। এই মুখপুরি, এই আমার মেয়ের জুতাগুলো পরিষ্কার করিসনি কেন শুনি? তোকে না বলেছি কাল আমার মেয়ের পরীক্ষা আছে? কাজ না করে ঢং করে পড়ার টেবিলে বসে আছিস? যা যা বলছি তাড়াতাড়ি। মা, তুমি কি ভুলে গিয়েছো নাকি যে কালকে আমারও পরীক্ষা আছে? মা শোনো, দয়া করে আমাকে পড়তে দাও। আজ আমি কোনো কাজ করতে পারবো না মা। কাজ করবি না মানে? পড়াশোনা করে কি আমার অস্থি গঙ্গায় নিয়ে যাবি নাকি? আর আজকাল তোর মুখ বড্ড চলছে তাই না? দাঁড়া, তোর পড়াশোনা বের করছি।
মুন্নি রাগ করে টেবিল থেকে টুকির বইগুলো ছুঁড়ে ফেলে দিতে থাকে। মা কি করছো কি এসব? বইগুলো আমার ছিঁড়ে যাবে তো। দাঁড়াও বলছি মা, দাঁড়াও। আর একটা বইও যদি তুমি ফেলে দাও তাহলে কিন্তু আমি বাবাকে সব বলে দিব। এই বলে দিলাম। টুকির মুখে এমন কথা শুনে মুন্নির রাগ যেন আরো দ্বিগুণ হয়ে যায়। কি বললি? তোর বাবাকে বলে দিবি? আমাকে হুমকি দিচ্ছিস? দাঁড়া, আজ আমি তোকে এই বইগুলোর মতোই বাড়ি থেকে বের করে দিব। মুন্নি একটা লাঠি দিয়ে টুকিকে মারতে থাকে। ছেড়ে দাও মা, ছেড়ে দাও, আমার লাগছে। আমাকে দাঁড়িয়ে দিও না। আমি তোমার সব কথা শুনবো আর বাবাকে কিচ্ছু বলবো না। দয়া করে ছেড়ে দাও মা, আমি যাচ্ছি কাজে। এভাবেই দিন যতই বাড়তে থাকে টুকির প্রতি মুন্নির অত্যাচার ততই বাড়তে থাকে। মা, আমাকে আরেকটু খাবার দাও তো মা, আমার পেট এখনো ভরেনি। খাবার চাইলেই পাওয়া যায় বুঝি? কোনো খাবার নেই আর। আর শোন, কাল থেকে স্কুল না গিয়ে অন্যের বাসায় কাজ করতে যাবি। কোনো আয় রোজগার নেই। আর বেশি বেশি খাওয়া খাওয়া শেষ, এখন চলে যায় এখান থেকে। মা, ওই তো অনেক খাবার, আমাকে দাও না মা একটু খাবার। আর আমার কি এখনো আয় রোজগার করার বয়স হয়েছে নাকি বলো তো? আমি লেখাপড়া করব। খেয়ে খেয়ে মুখের জোর বাড়ছে তাই না? দাঁড়া। মুন্নি যেই না টুকিকে মারার জন্য ওর উপর চামচ তোলে অমনি ওখানে টোনা চলে আসে আর বলতে থাকে, কি হয়েছে কি? খাওয়ার সময় এত চিল্লাচিল্লি কেন? দেখো না গো, টুকিকে আরেকটু খাবার তুলে দিতে চাইছি, আরো নিচ্ছেই না, বরং ওর পাতের খাবারগুলো আরো টুনটুনকে তুলে দিচ্ছে। একে মা, তুমি কেন মিথ্যে বলছো? আমি তো তোমার কাছে খাবার চেয়েছি। ছিছি মা, তুমি ভালোই অভিনয় করতে পারো দেখছি। দেখলে গো, দেখলে? তোমার বড় মেয়ের কাণ্ড দেখলে? আমার ভালোবাসাকে উপেক্ষা করে আমাকে মিথ্যেবাদী বললো। তুমি ওকে কিছু বলবে না শুনি? মুন্নির এমন ন্যাকা কান্না দেখে টোনা টুকির প্রতি ভীষণ রেগে যায় আর টোনা টুকিকে অনেক বকে। বকা খেয়ে টুকি কান্না করতে করতে নদীর পাড়ে চলে যায়। মা, তুমি কেন আমাকে ছেড়েই চলে গিয়েছো বলো তো? এখানে আমাকে কেউ ভালোবাসে না। এমন সময় টুকির চোখ যায় নদীর পাড়ে থাকা নৌকার দিকে। আমি আর এখানে থাকবো না। এই বন ছেড়ে আমি এই নৌকায় করে অনেক দূরে চলে যাব। এরপর টুকি নৌকায় উঠে বসে আর নদীর মাঝের দিকে নৌকা চালাতে থাকে। বেশ কিছুক্ষণের মধ্যে টুকি নদীর একদম মাঝে চলে আসে। নদীর মাঝে এসে টুকি কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আরে, এই নদীর মাঝে কে আবার কান্না করে? আবার আমার কোনো বিপদ হবে না তো? টুকি এই বলে চারিদিকে তাকাতে থাকে। হঠাৎই টুকির চোখে পড়ে নদীর জলে লাল মরিচের বাগান। টুকি নদীর জলে লাল মরিচের বাগান দেখে বলতে থাকে, আরে আরে, আমি কি দেখছি? এ তো লাল মরিচের বাগান। আর কান্নার শব্দটা তো ওদিক থেকে আসছে। যাই দেখি তো, কেউ ভাবে কান্না করছে। টুকি নৌকা নিয়ে ওই লাল মরিচের বাগানের ভিতরে ঢোকে। কে কে কান্না করছে এই লাল মরিচের বাগানে? আমার সামনে এসো। টুকির এমন কান্না শুনে একটা পরী ওর সামনে আসে আর টুকি পরীকে দেখে বলতে থাকে, এই, কে তুমি? আর এভাবে এই লাল মরিচের বাগানে কাঁদছো বা কেন? আর তোমার ভয় করে না এই নদীর গভীরে একা একা থাকতে? আমি হলাম পরী। আমি আর আমার মা এখানে মরিচ বাগানে বাস করি। কিন্তু একটা রাক্ষস তার শক্তি অর্জন করার জন্য আমার মাকে ধরে নিয়ে গেছে নদীর জলের গভীরে। ওই রাক্ষসটা নাকি আমার মাকে বলে দিবে। এখন তুমি বলো, আমি মাকে ছাড়া কি করে থাকবো? তুমি তো পরী, তোমার তো অনেক ক্ষমতা তাই না? তুমি তো এই রাক্ষসকে মেরে তোমার মাকে নিয়ে আসতে পারো। আমি পরী হলেও ওই রাক্ষস রাজ্যে প্রবেশ করার ক্ষমতা যে আমার নেই। একমাত্র সাধারণ পাখি ওই রাক্ষস রাজ্যে প্রবেশ করতে পারবে। তুমি তো সাধারণ পাখি, তুমি দয়া করে আমার মাকে বাঁচিয়ে আনো। তুমি তো জানো মায়ের আদর ছাড়া প্রত্যেকটা সন্তানই অচল। পরীর মায়ের কথা শুনে টুকির ভীষণ মায়া হয়। আমার মা নেই, আমি মায়ের কষ্ট খুব ভালো করেই জানি। আমি তোমার মাকে বাঁচিয়ে আনবো, কিন্তু পরে আমি তো জলের নিচে থাকতে পারবো না। তুমি চিন্তা করো না,
আমি তোমাকে সব ক্ষমতা দান করব। এরপর পরে টুকিকে জলের নিচে থাকার ক্ষমতা দান করে আর টুকিকে একটা লাল মরিচ দিয়ে বলতে থাকে, তুমি যদি এই লাল মরিচটা ওই রাক্ষসকে খাওয়াতে পারো তাহলে এই রাক্ষস মারা যাবে আর তুমি আমার মাকে নিয়ে নিরাপদে ফিরে আসতে পারবে। যাও বোন টুকি, যাও। টুকি লাল মরিচটা নিয়ে নদীর জলে ডুব দেয় আর টুকি কিছুক্ষণের মধ্যেই নদীর গভীরে থাকা রাক্ষস রাজ্যে প্রবেশ করে। টুকি রাক্ষস রাজ্যে প্রবেশ করে দেখে পরিমাতা বন্দী হয়ে আছে। টুকি যেই না চুপি চুপি পরিমাতার কাছে যায় অমনি ওখানেই রাক্ষসটা আসে আর বলতে থাকে, আরে আরে এ আমি কি দেখছি? এ তো একটা পাখির ছানা। এই ছোট পাখি, তোর সাহস তো কম নয়। তুই আমার রাজ্যে প্রবেশ করেছিস, আজ তো আমি তোকে দিয়ে আমার পেট পুজো করব। আয় আয় আমার কাছে। আমি ভুল করে এখানেই চলে এসেছি, তুমি আমাকে ছেড়ে দাও। আমার রাজ্যে যে একবার প্রবেশ করে আমি তাকে ছেড়ে দেই না। আমি যখন বলেছি আমি তোকে খাবো, তার মানে তোকে খাবোই। বেশ, আমাকে তো তুমি খাবি, তাহলে আমার একটা ইচ্ছে পূরণ করো। তুমি দয়া করে আমার ইচ্ছেটা পূরণ করবে? তোর আবার শেষ ইচ্ছে? আচ্ছা বল দেখি কি ইচ্ছে তোর? আমি ঝাল অনেক পছন্দ করি খেতে, জানো, তাই আমি যেখানেই যাই লাল মরিচ সাথে করে নিয়ে যাই। তুমি দয়া করে এই লাল মরিচটা খেয়ে তারপরে আমাকে খাও, কারণ এই লাল মরিচ যেখানে থাকে আমিও সেখানেই থাকি। ও এই কথা, তবে দে তাড়াতাড়ি, আমি এই মরিচটা খেয়ে তোকে খাবো। এরপর রাক্ষস টুকির কাছ থেকে লাল মরিচটা নিয়ে খায় আর সাথে সাথেই রাক্ষস ধ্বংস হয়ে যায়। আর টুকি পরিমাতাকে নিয়ে ওই লাল মরিচ বাগানে ফিরে আসে। পরিকন্যা তার মাতাকে পেয়ে অনেক খুশি হয়। তুমি অনেক ভালো মা, আজ তুমি না থাকলে আমি আমার মেয়ের কাছে ফিরে আসতে পারতাম না। কিন্তু মা টুকি, তুমি এই নদীর মাঝে একা একা কি করছিলে? পরিমাতার কথা শুনে টুকি তার সৎ মায়ের কথাগুলো খুলে বলে। সব শুনে পরিমাতা বলতে থাকে, তুমি কেঁদো না মা, আমি আজ থেকে তোমারও মা। তুমি আজ থেকে আমাদের সাথে এই লাল মরিচের বাগানেই থাকবে, কেমন? পরিমাতার কথা শুনে টুকি অনেক খুশি হয় আর ওদের সাথে নদীর জলে ওই লাল মরিচ বাগানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।